দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের ভিডিওতে নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের তোমাদের কিন্তু 5টা নিয়মের কি করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। আজকে 6ষ্ঠ নিয়মকে ব্যাখ্যা করব, সুন্দর করে সেখানে কি দোষ হচ্ছে সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। একদমই কথা না বাড়িয়ে শুরু করব। আমি অসুস্থতার কারণে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য আমি আজকে থেকে আবার কন্টিনিউ করলাম, তোমরা দেখতে থাকো। অবশ্যই সিলেবাস আমি কমপ্লিট করবই টেস্ট পরীক্ষার আগে, তারপরে আমরা টেস্ট পেপার সলভ করব। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, অবশ্যই আমার প্রতিশ্রুতি আমি রাখবো। চলো দেখতে থাকো। তাহলে ষষ্ঠ নিয়মটা কি ছিল বলো তো? ষষ্ঠ নিয়ম ছিল যে একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে, যদি একটি আশ্রয় বাক্য নয়ার্থক হয়, সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? নয়ার্থক হবে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ নিয়ম। পক্ষান্তরে বলা হয়েছে সিদ্ধান্তটি নয়ার্থক হলে কোনো একটি আশ্রয় বাক্য অবশ্যই কি হবে? নয়ার্থক হবে। ওটার উল্টোভাবে আমরা বলতে পারি যে যদি কথার কথা সিদ্ধান্তটা নয়ার্থক হয়, তাহলে একটা আশ্রয় বাক্য নয়ার্থক থাকতে হবে। তো এখানে বলা হয়েছে যে একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? নয়ার্থক হবে। এর আগের নিয়মটা ছিল যদি দুটো আশ্রয় বাক্যে নয়ার্থক হয়, তাহলে সেখান থেকে কিন্তু কোনো বৈধ সিদ্ধান্ত আমরা পেতে পারি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো নিয়মটাকে দেখো, ভাঙো। ন্যায়ের পঞ্চম নিয়মে বলা হয়েছিল দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। সুতরাং একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে অন্য আশ্রয় বাক্যটি অবশ্যই কি হবে? সদর্থক হবে। তাহলে আমরা পঞ্চম নিয়মে দেখে এসেছিলাম যে দুটো আশ্রয় বাক্য কখনোই কি হবে? নয়ার্থক হবে না। তো এখানে আবার বলা হলো যে একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয়, অন্য আশ্রয় বাক্যটি অবশ্যই কী হবে বলো তো? সদর্থক হবে। এখন প্রধান আশ্রয় বাক্যটি মানে সাধ্য হেতু বাক্যটি যদি সদর্থক হয়, তাহলে সাধ্য পদের সঙ্গে হেতু পদের স্বীকৃতির সম্বন্ধ স্থাপিত হয়। যদি আমাদের এই যে প্রধান আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, তাহলে কী হবে? সেখানে সাধ্য পদ আর হেতু পদ থাকে, তাদের মধ্যে কি সম্বন্ধটাকে স্বীকার করে নেওয়া হবে। সেক্ষেত্রে অপ্রধান আশ্রয় বাক্য, তাহলে পক্ষ হেতু বাক্য যেটাকে বলা হয়, সেই যে সেটা নয়ার্থক যদি হয়, সেখানে কিন্তু পক্ষপদ আর হেতুপদের মধ্যে যে সম্বন্ধ, সেটা অস্বীকৃত সম্বন্ধ থাকবে। ঠিক তাই, তাই না? এটা নয়ার্থক হওয়া মানে কি? নয়, অস্বীকার করা। ফলে হেতুপদের সঙ্গে সাধ্যপদের স্বীকৃতির এবং পক্ষপদের অস্বীকৃতির সম্বন্ধ হবে। তাহলে এক জায়গায় আমরা প্রধান আশ্রয় বাক্যে দেখছি হেতুপদের সঙ্গে সাধ্যপদের স্বীকৃতির সম্বন্ধ, আর অপ্রধান আশ্রয় বাক্যে দেখছি পক্ষপদের সঙ্গে হেতুপদের অস্বীকৃতির সম্বন্ধ হচ্ছে। সে কারণে সিদ্ধান্তে পক্ষপদের সঙ্গে সাধ্যপদের অস্বীকৃতির সম্বন্ধ ব্যক্ত হবে, অর্থাৎ সিদ্ধান্তটি কী হবে? নয়ার্থক হবে। যেহেতু এক জায়গায় স্বীকৃতি আর এক জায়গায় অস্বীকৃতি হচ্ছে, সিদ্ধান্তে অবশ্যই কী হবে? সেটা অস্বীকৃতিতে দাঁড়াবে। ঠিক আছে, তো তোমরা যদি এটা অঙ্কের নিয়মে আমি যেভাবে তোমাদের শর্টকাট বলি যে প্লাসে প্লাসে কী হয়? সমান সমান প্লাস হয়। প্লাস মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। প্লাস মাইনাসে কী হয়? মাইনাস হয়। মাইনাস প্লাসে কী হয়? মাইনাস হয়। তাহলে এই জায়গাটা তুমি ভালো করে মনে রাখো। তোমরা দেখবে যে এখানে আমার একটা আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, একটা যদি নয়ার্থক হয়, সেক্ষেত্রে কিন্তু কি আসছে? নয়ার্থক আসছে। তারপরে দেখো, এটা নয়ার্থক হলো, সদর্থক হলো। এখানে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্ত হিসেবে ধরো এই নিয়মটাকে, তাহলে বুঝে যাবে যে এখানেও তোমাদের ওই অঙ্কের গাণিতিক রূপটা কিন্তু আমরা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। এবারে একইভাবে প্রধান আশ্রয় বাক্যটি যদি নয়ার্থক বচন হয়, ঠিক তাই, প্রধান আশ্রয় বাক্যটা নয়ার্থক হলো এবং অপ্রধান আশ্রয় বাক্যটা কি হলো? সহার্থক হলো। হেতুপদের সঙ্গে সাধ্যপদের অস্বীকৃতি সম্বন্ধ এবং পক্ষপদের সঙ্গে স্বীকৃতির সম্বন্ধ থাকবে। সেক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত পক্ষপদে কী হবে? অস্বীকৃতির সম্বন্ধ ব্যক্ত হবে। একই জিনিস, তোমাদের প্রধান আশ্রয় বাক্য যদি প্রথমে সদর্থক হয়, অপ্রধান আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয়, সেই ক্ষেত্রেও তোমার সিদ্ধান্ত নয়ার্থকে আসবে। আর যদি প্রধান আশ্রয় বাক্য নয়ার্থক হয়, অপ্রধান আশ্রয় বাক্য সদর্থক হয়, সেক্ষেত্রেও আমাদের যে সিদ্ধান্তটা পাবো সেটাও কিন্তু কী হবে? কী হবে? নয়ার্থক হবে। বলে দিয়েছে তো, অর্থাৎ সিদ্ধান্তটি কী হবে? নয়ার্থক হবে। এটা কিন্তু আমাদের নিয়ম। তাহলে আমাদের এই যে ন্যায়ের যে আশ্রয় বাক্য দুটো, তার মধ্যে একটি আশ্রয় বাক্যকে অবশ্যই কী হতে হবে? নয়ার্থক হতে হবে। দেখো, নয়ার্থক হলে একটি আশ্রয় বাক্য অবশ্যই যখন নয়ার্থক হবে, তখন কিন্তু সিদ্ধান্তটাও কী হবে? নয়ার্থক হবে। তো সেখানে বলা আছে বিপরীতভাবে যদি বলা যায় কি, সিদ্ধান্তটা যদি নয়ার্থক হলো একটি আশ্রয় বাক্য অবশ্যই নয়ার্থক হবে। তাহলে আমরা যেটা ওই যে পক্ষান্তরে লেখা ছিল, যদি সিদ্ধান্তটা নয়ার্থক হয়, তাহলে অবশ্যই কী হবে? অবশ্যই কিন্তু তার আশ্রয় বাক্য একটা নয়ার্থক হবে। সিদ্ধান্ত নয়ার্থক হওয়ার অর্থ হলো পক্ষপদের সঙ্গে সাধ্যপদের সম্বন্ধটাকে অস্বীকৃতি হয়েছে। সিদ্ধান্ত নয়ার্থক মানে সিদ্ধান্তে কে কে থাকে? আমরা যদি সংস্থানটা অঙ্কন করি, তাহলে এখানে থাকে এস পি, এখানে থাকে এস এম, এখানে থাকে পি এম, এভাবে থাকে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? সিদ্ধান্তে আমাদের পক্ষপদ আর সাধ্যপদ থাকছে, আর পক্ষপদ সাধ্যের মধ্যে কি অস্বীকৃতি সম্বন্ধ। এটাও যদি নয়ার্থক হয়, এটা যদি নয়ার্থক হয়, তাহলে এখানে কি এই পক্ষপদের সাথে সাধ্যপদের সম্বন্ধটা কেমন? অস্বীকৃতি সম্বন্ধ। তাহলে বুঝতে হবে যে আশ্রয় বাক্যে
হেতুপদটি পক্ষপদ বা সাধ্যপদের কোনো একটির সঙ্গে সম্বন্ধযুক্ত হলেও অপরটির সঙ্গে কিন্তু সম্বন্ধযুক্ত হবে না। তাহলে এর থেকে বুঝতে হবে তোমাকে যে হেতুপদটা যে আছে আশ্রয় বাক্যের পক্ষপদ বা সাধ্যপদের কোনো একটির সঙ্গে সম্বন্ধযুক্ত হবে, একটার সাথে স্বীকৃতি সম্বন্ধে থাকবে আর একটার সাথে অস্বীকৃতি সম্বন্ধে থাকবে। কাজেই প্রমাণিত হয় কোনো একটি আশ্রয় বাক্য নয়ার্থক হবেই। তার মানে এখান থেকে এটুকু কনফার্ম যে অবশ্যই নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কোনো একটা আশ্রয় বাক্য অবশ্যই কী হবে, নয়ার্থক হবে। মন্তব্য, এই নিয়ম লঙ্ঘন করলে, যদি কথার কথা এই নিয়মটাকে মানা না হয় যে আশ্রয় বাক্য সদর্থক হলো, আশ্রয় বাক্য নয়ার্থক হলো, অথচ সিদ্ধান্ত নয়ার্থক হলো না, সিদ্ধান্তটা সদর্থক হলো, সেক্ষেত্রে একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্তটি নয়ার্থক হবে। এই নিয়ম পালিত না হলে যুক্তিতে যে দোষ ঘটে, তাহলে নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ বলা হয়। তাহলে কিন্তু যদি দেখা যায় যে আশ্রয় বাক্যর মধ্যে একটা আশ্রয় বাক্য নয়ার্থক আছে অথচ সিদ্ধান্ত সদর্থক হয়েছে, তাহলে কিন্তু যে দোষটা ঘটবে সেই দোষটাকে বলা হবে নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। ঠিক আছে, মনে রাখ। চলো এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, দৃষ্টান্ত দিয়ে দেখব। দেখো, যদিও এখানে আমি করে রেখেছি আগের থেকে, তবুও তোমরা দেখবে আমি ভালো করে আরো বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলছে কিছু সাপ অবশ্যই গরু, কেননা সাপেরা সরীসৃপ হলেও গরুরা কখনোই সরীসৃপ নয়। এই হচ্ছে আমাদের বাক্যটা দেওয়া রয়েছে। এবারে আমাদেরকে দেখে নিতে হবে এখানে ভুল ছিল করা, সেটাকে সঠিক করে আমরা করব। কেননার আগের বাক্য হবে সিদ্ধান্ত, তাহলে কেননার আগের বাক্য আমি সিদ্ধান্ত করে নেব, সুতরাং চিহ্ন দিয়ে আমি এখানে করছি। দেখো, কিছু সাপ অবশ্যই গরু, তাহলে কোনো কোনো কি হবে, কোনো কোনো, ভালো করে দেখো, কিছু সাপ অবশ্যই গরু, তার মানে কি কোনো 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 সাপ হয় গরু, এটা সদর্থক। কোনো কোনো সাপ হয় কি হবে, গরু, কোনো কোনো সাপ হয় গরু, এটা কোন বচন, আই বচন। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা এস পি পেয়ে গেছি, এটা এস, এটা কি পি, এটা এস, এটা কি বলতো পি, তাই তো। এবারে আমি এসকে দেখে বা পক্ষপদকে দেখেও আমি অপ্রধান আশ্রয়পক্ষ বের করতে পারি, আর সাধ্যপদকে দেখে আমি কি বের করতে পারি, আমি অবশ্যই কিন্তু প্রধান আশ্রয়পক্ষ বের করি। আমি পক্ষপদকে দেখব, পক্ষপদ এখানে কি রয়েছে, সাপ, এখানে দেখো সাপ, তো সাপেরা সরীসৃপ, তাহলে কি হবে, সকল সাপ হয় সরীসৃপ, সকল সাপ হয় সরীসৃপ, তাই না। তাহলে এখানে কত হচ্ছে, এটা কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে কোন বচন, এ বচন। তারপরে দেখো এবারে আরেকটা বাক্য বাকি রয়েছে, সেটা করব, গরুরা কখনোই সরীসৃপ নয়, তাহলে কি হবে, কোনো গরু নয় সরীসৃপ, কোনো গরু নয় কি সরীসৃপ, তাই না। এটা কোন বচন হলো, ই বচন, তাই না। তাহলে এবারে আমাদের আদর্শরূপ কমপ্লিট, আদর্শরূপটা এখানে লেখার কথা ছিল, আমি এখানে লিখেছি, কোনো অসুবিধার কিছু নেই। তারপরে দেখো এখানে এবার আমি সংস্থানটাকে করব, সংস্থানটাকে আমি এখানে আঁকবো, সংস্থানিক রূপ বলে তোমরা এঁকে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সংস্থানিক রূপ, আমি তার আগে এখানে নামগুলোকে দিয়ে দিব, আমাদের এটা এস, এটা পি, এবার সাপ এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে সরীসৃপ হচ্ছে এম, এখানে কিন্তু সরীসৃপ এম, আর এখানে হচ্ছে গরু কিন্তু পি, তাই না। তাহলে সংস্থানটা এঁকে নেব, আমরা তিনটা দাগ নিয়ে নিব। দেখো তোমরা কি হয়েছে, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এস, এখানে এম, এখানে এম, তাই না। তারপরে হচ্ছে এখানে পি, তাহলে এম এম জুড়ে দিলে আমাদের কোন সংস্থান আসছে, দেখো উল্টো, যে উল্টো ব্র্যাকেট প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান, না তাই না, এটা কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান। কত নম্বর সংস্থান, দ্বিতীয়। তাহলে এটা কোন কোন বচন রয়েছে, ই এ আই, ই এ আই টু, তাই না, এটা আসছে। এবারে গল্পটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে আমি কি করে বৈধতা বিচার করবো, বৈধতা বিচার করার জন্য আমার নিয়মগুলোকে মানতে হবে। তাহলে প্রথম থেকে যদি নিয়ম দেখি, প্রথম নিয়ম ছিল আমাদের কি বলতো, তিনটা বচন থাকবে, তাই না, তো তিনটা বচনই রয়েছে। এবার তারপরে এখানে তিনটি পদ থাকবে, এসপিএম, তিনটা পদ দুবার করে ব্যবহার হবে, সেটা হয়েছে। তারপরে হেতুপদকে একবার হলো ব্যাপ্য হতে হবে, দেখো হেতুপদ একবার ব্যাপ্য হয়ে গেছে প্রধান আশ্রয়বাক্যে। তারপরে বলা হয়েছে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, এটা আমরা জানি। যদি আমরা অ্যাসে বিনিয়োগকে দেখি, সেই অ্যাসে বিনিয়োগকে যদি লক্ষ্য রাখি, তাহলে দেখবো আই বচন যে রয়েছে, এই আই বচন কিন্তু কোনো পদকে ব্যাপ্য করে না, তাহলে এখানে এই ব্যাপ্যতার নিয়ম দরকার নেই। তারপরে নিয়ম ছিল 5 নাম্বার, বলা ছিল যে দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো সময় বৈধ কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না,
তাহলে আশ্রয় বাক্য যদি দুটো আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত আমরা পাবো না। তাহলে অটোমেটিক্যালি এখানে দেখো দুটো আশ্রয় বাক্য তো নয়ার্থক নয়, তাহলে এই নিয়ম লাগু হচ্ছে না। এবার 6 নম্বর নিয়মে বলা ছিল, কি বলা ছিল বলো তো, যে যদি একটা আশ্রয় বাক্য নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তকে অবশ্যই কী হতে হবে, নয়ার্থক। তাহলে দেখো এখানে আশ্রয় বাক্য এটা নয়ার্থক রয়েছে কিন্তু সিদ্ধান্ত কি নয়ার্থক হয়েছে, সদর্থক হয়েছে। তাহলে এখানে দোষটা হয়ে গেছে, তাহলে এটা অবৈধ। তাহলে এখানে সংস্থান, সংস্থান কত সংস্থান, দ্বিতীয়, লিখে দাও দ্বিতীয়। বিচার, বিচারে আমরা কি পেলাম, বৈধ না অবৈধ, অবৈধ। কি পেলাম, অবৈধ। মূর্তি, মূর্তি কি এসছে, EAI 2। দোষ, দোষটা সুন্দর করে এখানে লিখে দেবে, নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্তজনিত দোষ, বাস এই দোষটা লিখে দেবে। এবার আমি সুন্দর করে ব্যাখ্যা লিখেছি, উপরোক্ত নিরপেক্ষ ন্যায়টিতে বৈধ নিরপেক্ষ ন্যায়ের সবকটি নিয়ম কিন্তু যথাযথভাবে পালন করা হয়নি। ব্যাখ্যা দেখো সব জায়গায় একই লিখেছি। এখানে বৈধ ন্যায়ের একটি বিশেষ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নিয়মটি হলো একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে, যদি এই যে নিরপেক্ষ ন্যায়ের মধ্যে একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তকে অবশ্যই কী হতে হবে, নয়ার্থক হতে হবে। কিন্তু সেখানে এই নিয়মটাকে পালন করা হয়নি। সেখানে কি হচ্ছে, নয়ার্থক আশ্রয় বাক্য থাকা সত্ত্বেও একটা সিদ্ধান্তটা কী হয়েছে, সদর্থক হয়েছে। কিন্তু এখানে প্রধান আশ্রয় বাক্য ই বচন আর সিদ্ধান্ত হয়েছে সদর্থক আই বচন, তাই এই ন্যায়টি অবৈধ এবং এখানে একটি দোষ ঘটেছে, সেটা হচ্ছে নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক আশ্রয় বাক্য গ্রহণজনিত দোষ। এই হচ্ছে তোমাদের ষষ্ঠ নিয়মের ব্যাখ্যা সম্পূর্ণ হলো। আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী নিয়ম নিয়ে। এবারে ওই নিয়মগুলোকে ব্যাখ্যা করব। তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে। আমি অবশ্যই কন্টিনিউয়াসলি ভিডিও দেবো। আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে, তার জন্য আমাদের ভিডিও রেকর্ডিংস বন্ধ রয়েছে, যার জন্য আমরা কিন্তু সমস্যায় রয়েছি। তো এবারে আর কোনো সমস্যা নেই, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।